কোথায় ঢুকে চলে আসছিস গরিব? বেরিয়ে যা এখান থেকে। আমি প্রধানমন্ত্রীর জায়গায় আজ লাল কিল্লায় ভাষণ দিতে চাই স্যার। বেটা, এটা লাল কিল্লা, তোর বাপের বাড়ি নয়। বের করো ওই ভিখারিকে বাইরে পর্যন্ত। পিএমের আসার সময় হয়ে যাচ্ছে। এই কথা ২৬শে জানুয়ারি ২০২৬-এর গোটা দেশে গণতন্ত্র দিবসের প্রস্তুতি জোর কদমে চলছিল। দিল্লির লালকিল্লায় প্রতি বছরের মতো একটা ভব্য অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছিল, যাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর দেশ বিদেশের অতিথিরা অংশ নেবেন। এবার একটা বিশেষ কার্যক্রম রাখা হয়েছিল। একটা গ্রামীণ স্কুলের বাচ্চা লাল কিল্লায় মঞ্চ থেকে ভাষণ দেবে, যা দেশের উন্নতি, সংস্কৃতি আর যুবক চিন্তাধারাকে প্রতিফলিত করবে। হরিয়ানার একটা ছোট গ্রাম আদমপুরের সরকারি স্কুলে এই নিয়ে আলোচনা চলছিল। স্কুলের প্রিন্সিপাল মনীষ রায় আর কিছু টিচার মিলে ঠিক করছিলেন কাকে লাল কিল্লায় পাঠানো হবে। কিন্তু আসলে এটা নির্বাচন নয়, বরং সৌদা ছিল। গ্রামের সরপঞ্চ রাজেন সিংয়ের ছেলে নীরজ, ধীরজ রঙিন কাপড়, দামি জুতো, তাকে পাঠানোর পুরো প্রস্তুতি হয়ে গিয়েছিল। সরপঞ্চ প্রিন্সিপাল আর টিচারদের খুশি করে দিয়েছিল, টাকা, উপহার আর প্রতিশ্রুতি। প্রিন্সিপাল বললেন, নীরজ খুব ভালো ছেলে, তার হিন্দি খুব সাফ, কাপড়ও ঢঙের, হ্যাঁ স্টেজে ভালো দেখাবে। কিন্তু ক্লাসের পিছনের বেঞ্চে বসা একটা ১৩ বছরের দুর্বল পাতলা ছেলে সোনু চুপচাপ সবকিছু শুনছিল। ফাটা শার্ট, পুরনো চপ্পল, মুখে মাটির দাগ। সোনু দলিত পরিবারের, তার বাবা মজুরি করেন, মা বাড়িতে বাসন ধয়। কিন্তু সোনু পড়াশোনায় অসাধারণ, প্রতি বছর টপ করে, রচনা প্রতিযোগিতায় প্রথম হয়, আর তার হিন্দি ভাষা এত সাফ আর সুন্দর যে টিচাররাও অবাক হয়ে যান। কিন্তু কেউ কখনো সোনুকে সুযোগ দেয়নি, কারণ সে গরিব, ছোট জাতির। ২৬শে জানুয়ারির দুদিন আগে অর্থাৎ ২৪শে জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নবীন কুমার স্কুলে পরিদর্শনে এলেন। তাদের সাথে দুজন অফিসারও ছিল। তাদের দেখতে হবে যে নির্বাচিত বাচ্চাটা সত্যিই যোগ্য কিনা। প্রিন্সিপাল আর টিচাররা নীরজকে সামনে দাঁড় করালো। নীরজ একটু ঘাবড়ে গিয়ে রপ্ত করা ভাষণ শুরু করল। আদরণীয় প্রধানমন্ত্রীজি, রাষ্ট্রপতিজি, আমাদের দেশ মহান, আমাদের নেতারা মহান। নবীন কুমার শুনলেন, ভাষণ ঠিক ছিল, কিন্তু কিছু বিশেষ নয়, শুধু রপ্তি কথা। তখনই হঠাৎ ভিড়ের মাঝ থেকে একটা আওয়াজ এলো, স্যার থামুন। সোনু হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আমি এর থেকে অনেক ভালো ভাষণ দিতে পারি, আমাকে একটা সুযোগ দিন। এটা শুনতেই গোটা স্কুলে হাসি ফুটে পড়ল। টিচাররা একে অপরকে দেখলেন, প্রিন্সিপালের মুখ লাল হয়ে গেল। একটা টিচার চিড়ে বলল, সোনু তুই পাগল হয়ে গেছিস কি? তুই লালকেলায় ভাষণ দেবি? তোর কাপড় দেখ, তোর অবস্থা দেখ। আরে যদি এই গরিব ভিখারি ছেলে স্টেজে গেল তো আমাদের অপমান হবে, স্কুলের অপমান হবে, দেশের অপমান হবে। এই ছেলেকে বাইরে বের করো, এটা আমাদের মজাক করছে। স্যার প্লিজ, আমি সত্যি ভালো ভাষণ দিতে পারি, আমি নিজে লিখেছি, শুধু একবার শুনুন। নবীন কুমার সোনুকে মনোযোগ দিয়ে দেখলেন। তাদের মনে কিছু হলচল হল। এই ছেলে এত অপমানের পরও তার কথায় অটল, হয়তো এতে কিছু বিশেষ আছে। তিনি হাত তুলে সবকিছু চুপ করালেন। থামুন, আমি এই ছেলের কথা শুনতে চাই। প্রিন্সিপাল বিরোধ করার চেষ্টা করলেন, স্যার এই ছেলে খুব গরিব, এর কোনো অবকাশ নেই। নবীন কুমার কড়া গলায় বললেন, আমাকে অবকাশের সাথে মতলব নেই, আমাকে যোগ্যতার সাথে মতলব আছে। সোনু তুমি আমার সাথে এসো, আমি তোমার ভাষণ শুনব। সোনুর চোখে আশার চমক এলো। নবীন কুমার তাকে একটা খালি ঘরে নিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। বাইরে সবাই অস্থির দাঁড়িয়েছিল। সরপঞ্চ ঘাবড়ে গিয়েছিল, টিচাররা পারেশান, নীরজের মুখ উঠে গিয়েছিল। ১৫ মিনিট পর দরজা খুলল। নবীন কুমার বাইরে এলেন, তাদের মুখে একটা অদ্ভুত গম্ভীরতা ছিল। তিনি মাইক তুলে ঘোষণা করলেন, ২৬ জানুয়ারিতে লাল কিলায় ভাষণ দেওয়ার জন্য সোনুকে নির্বাচিত করা হয়েছে। গোটা স্কুল নীরবতা এলো। নবীন কুমারের ঘোষণা শুনতেই গোটা স্কুলে হইচই পড়ে গেল। সরপঞ্চ রাজন সিংয়ের মুখ লাল হয়ে গেল, মুঠো বেঁধে গেল। প্রিন্সিপাল আর টিচার অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। নীরজের মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। সরপঞ্চ রাগে বলল, এটা কি মজাক? আমরা এত ব্যবস্থা করলাম, এত টাকা খরচ করলাম, আর আপনি এই ভিখারি? ছেলেকে নির্বাচিত করছেন। নবীন কুমার শান্ত কিন্তু কড়া গলায় উত্তর দিলেন, সরপঞ্চ সাহেব আমাকে টাকার সাথে মতলব নেই, আমাকে শুধু সেই ভাষণের সাথে মতলব যা দেশের সামনে যাবে। আর আমি সোনুর ভাষণ শুনেছি, সেটা আসল সত্য আর দিল থেকে লেখা, তাই ফয়সালা হয়ে গেছে। একটা টিচার হিম্মত করে জিজ্ঞাসা করল, স্যার কিন্তু এই ছেলে আখির কি লিখেছে যা আপনাকে এত পছন্দ হয়েছে? নবীন কুমার হেসে বললেন, সেটা আপনারা ২৬ জানুয়ারিতে শুনবেন, গোটা দেশ শুনবে।
এখন আমি শুধু এটুকু বলতে পারি, এই ভাষণ শুধু প্রশংসার নয়, এই ভাষণ সত্যের আয়না। সবার মনে প্রশ্ন উঠছিল, আখির এই গরিব ছেলে কি লিখে দিয়েছে? কিন্তু কাউকে উত্তর মিলল না। সরপঞ্চের ষড়যন্ত্র আর সোনুর চিন্তা। সেই রাতে সরপঞ্চ প্রিন্সিপাল আর কিছু টিচারকে তার বাড়ি ডেকে পাঠালো। রাগে বলল, এই সোনু আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে, এটাকে যে কোনোভাবে থামাতে হবে। একটা টিচার বলল, সরপঞ্চজি, এখন তো ফয়সালা হয়ে গেছে, আমরা কিছু করতে পারি না। সরপঞ্চ ব্যঙ্গ করে বলল, কিছু করতে পারি না? চলো অন্তত এটাকে পরেশান তো করতে পারি। স্কুলে এটার মজা করাও, বাকি বাচ্চাদের বলো এর সাথে কথা বলো না, এর আত্মবিশ্বাস ভেঙে দাও। যদি এটা ভয় পেয়ে নিজে পিছিয়ে যায় তো নীরজকে সুযোগ মিলে যাবে। পরের দুদিন সোনুর জন্য খুব কঠিন ছিল। স্কুলে বাকি বাচ্চারা তাকে দূরে থাকতে শুরু করল। কেউ তার মজা করাত, আরে ভিখারি, লাল কিলায় কি বলবে, ভিক্ষা দাও, তোর কাপড় দেখে লোকেরা হাসবে, পিএমও হাসবেন। কিছু টিচারও তাকে অবজ্ঞা করতে লাগল, কিন্তু সোনু হার মানেনি। রাতে তার ছোট বাড়িতে মাটির তেলের লণ্ঠনের আলোয় সে তার ভাষণ বারবার পড়ত, অনুশীলন করত। তার মা একদিন জিজ্ঞাসা করল, বেটা, তুই এত পারেশান কেন দেখছিস? সোনু বলল, আম্মা, লোকেরা বলছে যে আমি গরিব, ছোট জাতি, তাই আমাকে সুযোগ মিলবে না। কিন্তু আম্মা, আমি শুধু আমার কথা বলতে চাই, সত্য বলতে চাই। মা তার মাথায় হাত ফেরাল। বেটা, যে সত্য বলে তাকে সবসময় কষ্ট আসে, কিন্তু শেষে সত্যই জয়ী হয়। তুই ভয় পাস না, তুই আমাদের মতো লক্ষ লক্ষ গরিবের আওয়াজ। সোনুর চোখে নতুন উদ্দীপনা ভরে গেল। ২৬ জানুয়ারির সকাল, দিল্লির যাত্রা। ২৬ জানুয়ারির সকালে রাজুকে একটা সরকারি গাড়িতে বসিয়ে দিল্লি নিয়ে যাওয়া হলো। সাথে প্রিন্সিপাল আর একটা টিচারও ছিল। দুজনেই চুপচাপ বসেছিল, কিন্তু মনে মনে পরেশান। যখন গাড়ি লাল কিলার কাছে পৌঁছল তো সোনুর শ্বাস দ্রুত হয়ে গেল। এত বড় ভিড়, এত নিরাপত্তা, এত ক্যামেরা। সে ভাবল, এখানে গোটা দেশের সামনে বলতে হবে, ভয় পাওয়া চলবে না। তাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে কিছু অফিসার আর আয়োজক ছিল। একটা আয়োজক তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তোমার কাছে কোনো ভালো কাপড় নেই কি, এই ফাটা শার্ট পরে স্টেজে যাবে? সোনু শান্তভাবে বলল, স্যার, আমার কাছে এটাই আছে, কিন্তু আমার শব্দ সাফ, আমার চিন্তা সাফ, কাপড়ের থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। আয়োজক চুপ হয়ে গেল। মঞ্চে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সেনার অফিসার আর হাজার হাজার লোক বসেছিল। টিভিতে লাইভ প্রসারণ হচ্ছিল, কোটি কোটি লোক দেখছিল। আয়োজক ঘোষণা করল, এখন মঞ্চে আসছেন হরিয়ানার আদমপুর গ্রাম থেকে সরকারি স্কুলের ছাত্র সোনু। তালি বাজল। সোনু ধীরে ধীরে মঞ্চে উঠল। ক্যামেরা তার দিকে ঘুরে গেল। তার ফাটা কাপড়, গাঢ় রং, দুর্বল শরীর সবাই দেখল। কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, এই ছেলেকে কত গরিব দেখাচ্ছে। কিন্তু সোনু মাইকের সামনে দাঁড়িয়ে একটা গভীর শ্বাস নিল। সে প্রধানমন্ত্রীর দিকে দেখল, তারপর রাষ্ট্রপতির দিকে, তারপর গোটা ভিড়ের দিকে, আর তারপর ধীরে ধীরে সাফ গলায় বলা শুরু করল, আদরণীয় রাষ্ট্রপতিজি, আদরণীয় প্রধানমন্ত্রীজি, মঞ্চে উপস্থিত সব গণ্যমান্য অতিথি আর আমার প্রিয় দেশবাসীরা, জয় হিন্দ। গোটা লাল কিলা নীরব হয়ে গেল। সবার চোখ সোনুর উপর টিকেছিল। এখন আসল ভাষণ শুরু হতে যাচ্ছিল, সেই ভাষণ যা গোটা দেশকে নাড়িয়ে দেবে। সোনু একটা মুহূর্ত থেমে গোটা লাল কিলাকে দেখল। লক্ষ লক্ষ তেরঙ্গা ঝান্ডা, হাজার হাজার লোক, ক্যামেরা আর সামনে বসা দেশের সবচেয়ে বড় নেতা। তার গলায় এখন কোনো ভয় ছিল না, শুধু সত্যতা ছিল। সোনু তার ভাষণ চালিয়ে গেল। আজ ২৬ জানুয়ারি, আমাদের গণতন্ত্র দিবস। আজকের দিন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেশ বিশ্বের সবচেয়ে বড় লোকতন্ত্র। আজ আমরা আমাদের সংবিধানকে সেলাম করি, যা প্রত্যেক নাগরিককে সমনতা, স্বাধীনতা আর সম্মানের অধিকার দিয়েছে। আমাদের দেশ মহান, এখানকার সংস্কৃতি হাজার হাজার বছর পুরনো। এখানকার মাটি মহাত্মা গান্ধী, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, ড ভীমরাও আম্বেদকরের মতো মহান নেতা দিয়েছে। আমাদের দেশ ইংরেজদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। আমরা আমাদের সংবিধান তৈরি করেছি, আর আজ আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতি। আমাদের নেতারা পরিশ্রম করছেন, রাস্তা তৈরি হচ্ছে, স্কুল খুলছে, হাসপাতাল তৈরি হচ্ছে, গরিবদের জন্য যোজনা চলছে। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, সব দিকে উন্নয়ন হচ্ছে। আমি আমার দেশে আমার নেতাদের উপর গর্ব করি। এখান পর্যন্ত সবকিছু সাধারণ ছিল, লোকেরা খুশি হয়ে তালি বাজাচ্ছিল, প্রধানমন্ত্রীও হাসছিলেন। কিন্তু এখন
সোনুর গলায় একটা অন্যরকম গম্ভীরতা এলো। কিন্তু আদরণীয় নেতারা, আমি আজ এখানে শুধু প্রশংসা করতে আসিনি, আমি এখানে সত্য বলতে এসেছি। আমাদের সংবিধান বলে সবাই সমান, কিন্তু সত্যিই কি তাই? আমি একটা ছোট গ্রাম থেকে আসি। আমার পরিবার দলিত। আমার বাবা মজুরি করেন, আমার মা বাসন ধোয়ে। আমি আমার ক্লাসে সবসময় টপ করি, রচনা প্রতিযোগিতায় প্রথম হই। কিন্তু যখন আমি বললাম যে আমি লাল কিলায় ভাষণ দিতে চাই, তো সবাই আমার উপর হাসল। আমার স্কুলের প্রিন্সিপাল আর টিচাররা সরপঞ্চের ছেলেকে নির্বাচিত করেছিল, কারণ তার কাছে টাকা ছিল। আমাকে বলা হলো, তুই গরিব, ভিখারি, তোর অবকাশ নেই। আমাকে বলা হলো, যদি তুই স্টেজে গেলি তো দেশের অপমান হবে। কেন? কারণ আমার কাপড় ফাটা? কারণ আমার জাতি ছোট? গোটা লাল কিলায় নীরবতা ছড়িয়ে পড়ল। ক্যামেরা সোনুর ওপর ফোকাস হয়ে গেল। প্রধানমন্ত্রীর হাসি গম্ভীর হয়ে গেল। সোনু আরও বলল, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার দুঃখ হয় যখন আমি দেখি যে ভেদভাব আজও জীবিত আছে। আমাদের সংবিধান নির্মাতা ডক্টর ভীমরাও আম্বেদকর দলিত ছিলেন, আর তিনি এত বড় সংবিধান লিখেছেন। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আর নারায়ণন রামনাথ কোবিন্দ দলিত সম্প্রদায় থেকে ছিলেন, আর তিনি দেশকে গর্ব দিয়েছেন। আমাদের অনেক মন্ত্রী, আইএএস অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার ছোট জাতির। তো তাহলে গ্রামে, স্কুলে, অফিসে আজও গরিবদের, দলিতদের কেন নিচু দেখানো হয়? আজও অনেক গ্রামে দলিত বাচ্চারা আলাদা বসে খাবার খায়। আজও চাকরিতে জাতি দেখা হয়। আজও ধনীর ছেলেকে সব সুযোগ মেলে, গরিবের ছেলেকে শুধু স্বপ্ন মেলে। আমাদের দেশ তখন মহান হবে যখন প্রত্যেক বাচ্চাকে সমান সুযোগ মিলবে, চাহে সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, গরিব হোক বা ধনী। আমি আজ এখানে শুধু তাই দাঁড়িয়ে আছি কারণ একটা ইমানদার অফিসার আমাকে সুযোগ দিয়েছেন। যদি তিনিও আমার কাপড় দেখে হেসে দিতেন তো আজ আমি এখানে থাকতাম না। তো আমার দেশ থেকে, আমার নেতাদের থেকে, আমার সমাজ থেকে একটাই অনুরোধ, গরিবদের, দলিতদের, পিছিয়ে পড়াদের সুযোগ দিন, তাদের সম্মান দিন, তাদের যোগ্যতা দেখুন, তাদের কাপড় নয়। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। সোনু হাত জোড়া করে মাইক থেকে পিছিয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য গোটা নীরবতা ছিল। তারপর হঠাৎ প্রধানমন্ত্রী দাঁড়িয়ে উঠলেন আর জোরে তালি বাজাতে লাগলেন। তাকে দেখে রাষ্ট্রপতিও দাঁড়ালেন, তারপর মন্ত্রী, তারপর সেনার অফিসার, তারপর গোটা ভিড়, সবাই দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। কোটি কোটি টিভি দেখা লোকের চোখে অশ্রু ছিল। প্রধানমন্ত্রী মঞ্চে এলেন, সোনুর কাঁধে হাত রাখলেন। বেটা, তুমি আজ সেটা বললে যা বলা দরকার ছিল। তুমি সত্যের আয়না দেখিয়েছ। আমি প্রতিশ্রুতি করি, আমরা এই ভেদভাব শেষ করার জন্য আরও কড়া পদক্ষেপ নেব। তোমার আওয়াজ গোটা দেশে পৌঁছে গেছে। রাষ্ট্রপতি সোনুকে একটা বিশেষ সম্মানপত্র আর অ্যাওয়ার্ড দিলেন। সেই দিনের পর সোনুর গল্প প্রত্যেক খবরের কাগজে ছাপা হলো, প্রত্যেক নিউজ চ্যানেলে দেখানো হলো, সোশ্যাল মিডিয়ায় তার ভাষণের ভিডিও ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ লোক বলল, এটাই আসল ভারতের আওয়াজ। সরপঞ্চ, প্রিন্সিপাল আর টিচাররা সবাই লজ্জিত ছিল। সরকার সেই স্কুলের তদন্ত করালো আর ভেদভাব করা লোকদের ওপর কার্যক্রম নেওয়া হলো। আর সোনু, তাকে গোটা দেশ থেকে স্কলারশিপের অফার এলো। বড় স্কুল তাকে ফ্রিতে পড়ানোর সুযোগ দিল, কিন্তু সোনু বলল, আমি গ্রামের স্কুলেই পড়ব, কারণ আসল পরিবর্তন গ্রাম থেকেই আসবে। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়। একটা গরিব ভিখারি ভাবা ছেলে প্রমাণ করল যে আসল শক্তি সত্য বলায় আছে, দেখাবায় নয়। যদি এই গল্প তোমাকে প্রেরিত করেছে, যদি তোমার মনে হয় যে প্রত্যেক বাচ্চাকে সমান সুযোগ মিলতে হবে, যদি সোনুর সাহস আর ভাষণ তোমার দিলকে ছুঁয়েছে, তো এই ভিডিওকে একটা লাইক কর আর কমেন্টে লেখো, জয় সংবিধান, জয় সমানতা। এই গল্প তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো, যাতে এই বার্তা দূরে পৌঁছে যে ভেদভাব ভুল আর প্রত্যেক মানুষকে সম্মান মিলতে হবে। আর হ্যাঁ, এমনই দিলকে ছোঁয়া, প্রেরণাদায়ক আর সমাজকে ঝাঁকুনি দেওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল স্টোরি বাই অনিতাকে সাবস্ক্রাইব করা একদম ভুলো না। পরের গল্পে আবার মিলব একটা নতুন শিক্ষা, একটা নতুন সত্যতা আর একটা নতুন জীবনের পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্য থেকো, নির্ভয় থেকো, মানবতা বজায় রাখো।